আমাদের কলকাতা যেরকম আমরা বেনারসি পান যেটা খাই সেটা পুরো মিথ্যে, আসল বেনারসি পান এটাই। বড় শিবলিঙ্গ। বেশিরভাগ মন্দিরই কিন্তু আপনার ওই 12টার সময় বন্ধ হয়ে যায়, তাই বেনারসে সাইট সিনের যখনই আপনারা বেরোবেন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পর্বের ভিডিওতে আপনাদের কলকাতা থেকে বেনারসের জার্নি এবং কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দেবার যে সুগম দর্শন, যে কি করে দর্শন করবেন সেইগুলো সমস্ত কিছু আপনাদের দেখিয়েছি। ব্রেকফাস্টটা কিন্তু বেশ দারুণ হলো জমিয়ে। তো আজকে আমরা একটা অটো ঠিক করেছি, কালকেই আমরা একটা অটো ঠিক করে নিয়েছিলাম ওই ফেরার সময়। সেই অটো করে আমরা ঘুরে দেখব বেনারসের এই যে চারপাশে যে যে দর্শনীয় স্থানগুলো আছে সেই দর্শনীয় স্থানগুলো। তো উনি ওই গির্জা মোড়ের সামনে দাঁড়িয়ে আছে, আমরা ব্রেকফাস্ট করে জাস্ট ওইখানেই যাচ্ছি। হচ্ছে গির্জা, আর এটাই হচ্ছে গির্জা মোড়। আর আজকে গির্জাঘরের সামনে প্রচুর ভিড়, মারাত্মক ভিড়। এই সুরেন্দর দাদার অটো করেই আজকে আমরা ঘুরে দেখবো বেনারসের 10টি জায়গা। ভালো লাগলে ওনার নাম্বার অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা বেনারস এলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। आज हम कहाँ कहाँ घूमेंगे? पहला सर मणि मंदिर है, फिर मणि मंदिर 108 शिवलिंग है, उसके बाद दुर्गा माता जी है, उसके बाद तुलसीदास मतलब त्रिदेव, फिर उसके बाद त्रिदेव मंदिर है, संकट मोचन है, हिंदू यूनिवर्सिटी, बिरला टेम्पल, रामनगर पोर्ट, नमो घाट, सारनाथ में म्यूजियम है, स्तूपा है, बुद्ध मंदिर, जापानी टेम्पल, सीता रसोईया। सर চলুন তাহলে আজকে বেনারসের চারিদিকে যে দর্শনীয় স্থান সেই যাত্রা শুরু করা যাক। এবং আজকে ঈদ, তো সেই কারণে কিন্তু এই আজকে যে গির্জাঘরের জায়গাটা দেখুন, প্রচুর মানুষ। এরপর আমরা এসে পৌঁছালাম বেনারসের মণি মন্দির দেখতে। বেনারসের দুর্গাকুণ্ডের ধর্মসংঘ চত্বরে অবস্থিত নবনির্মিত মণি মন্দির বর্তমান সময়ে কাশীর অন্যতম আধুনিক বিস্ময়। প্রাচীন বেনারসের চিরাচরিত ঘিঞ্জি গলির মন্দিরের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা, বিশাল, খোলামেলা এবং শ্বেত শুভ্র মার্বেল পাথরে মোড়া এক অনন্য স্থাপনা। ধর্মসম্রাট স্বামী কাঠপাত্রীজি মহারাজের তপভূমিতে নির্মিত এই মন্দিরটির মূল আকর্ষণই হল এর ভেতরে আধ্যাত্মিক ও জ্যামিতিক নিয়মে সাজানো 12টি জ্যোতির্লিঙ্গ এবং 108টি শিবলিঙ্গ। এই মন্দিরের মূল ধারণাটি অদ্ভুত সুন্দর। মন্দিরের কেন্দ্রে রয়েছে একটি সুবিশাল রামদরবার, যা অযোধ্যার রাজদরবারের আদলে তৈরি। আর ঠিক তার সম্মুখেই বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব শিব। অর্থাৎ এখানে হরি এবং হর এর এক অপূর্ব মিলনক্ষেত্র তৈরি করা হয়েছে। ভারতের মূল 12টি জ্যোতির্লিঙ্গ যেমন সোমনাথ, মহাকালেশ্বর, কেদারনাথ, কাশী বিশ্বনাথ ইত্যাদি সারা দেশে ছড়িয়ে রয়েছে, কিন্তু মণি মন্দিরের এই 12টি জ্যোতির্লিঙ্গের ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করা হয়েছে অত্যন্ত মূল্যবান ও পবিত্র স্ফটিক পাথর দিয়ে। প্রতিটি শিবলিঙ্গ তৈরি হয়েছে কালো কোষ্টি পাথর দিয়ে এবং সেগুলোর ভিত্তি বা জলহরি তৈরি হয়েছে ধবধবে সাদা মার্বেল দিয়ে। সনাতন ধর্মে 108 সংখ্যাটি অত্যন্ত পবিত্র। এখানে প্রতিটি শিবলিঙ্গের নিচে মার্বেলের পাথরের লাল রঙে শিবের একটি সুনির্দিষ্ট নাম খোদাই করা আছে। ভক্তরা এখানে এসে প্রতিটি শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন। স্ফটিকের তৈরি হওয়ায় এই জ্যোতির্লিঙ্গগুলো কাঁচের মধ্যে স্বচ্ছ এবং এদের উপর আলো পড়লে হীরের মতো চকচক করে। শাস্ত্র মতে স্ফটিকের তৈরি এই জ্যোতির্লিঙ্গগুলোকে মণি বলা হয়। আর এই 12টি মণিরূপী জ্যোতির্লিঙ্গ এখানে একসঙ্গে বিরাজ করার কারণেই এই মন্দিরের নাম মণি মন্দির। এখানে এলে দেশের 12টি পবিত্রতম শিবধাম দর্শনের পুণ্য একসঙ্গে পাওয়া যায়। এবার আমরা চলেছি মণি মন্দির দেখলাম, ভালো করে দর্শন করলাম। মণি মন্দির দর্শন করে এখন আমরা চলেছি দুর্গা মন্দির দেখতে। দেখতে পাচ্ছেন আমার এইদিকে ওই লাল রঙের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে দুর্গা মন্দির। এবং এইটাকে এখানকার স্থানীয় ভাষায় বলে দুর্গা কুণ্ড, মানে একটা কুণ্ড পুকুর টাইপের করা আছে, এটাই হচ্ছে দুর্গা কুণ্ড আর ওইটা দুর্গা মন্দির। আমরা এসে পৌঁছালাম দুর্গা মন্দিরে। এই মন্দিরটি 18শো শতাব্দীতে নাটোরের রানী ভবানী এই মন্দিরটি তৈরি করেছিলেন। তবে এই মন্দিরের বাইরে এরকম আপনার প্রসাদের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা
এই পেয়ে মন্দিরটি যাবেন। বেনারসের অন্যতম প্রাচীন মন্দির। অষ্টাদশ শতাব্দীতে নাটোরের রানী ভবানী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটির স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার এবং এটি উত্তর ভারতের নাগরা শৈলীতে নির্মিত। পুরো মন্দিরটির লাল বেলেপাথর দিয়ে তৈরি। মন্দিরের দেওয়াল থেকে শুরু করে বহিরঙ্গ সবই লাল রঙের। সনাতন ধর্মে লাল রঙকে শক্তি ও দেবী দুর্গার প্রতীক হিসাবে গণ্য করা হয়। তাই এই মন্দিরের লাল আভা এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। ইউরোপীয় পর্যটকদের কাছে এটি অনেক সময় রেড টেম্পল নামেও পরিচিত। মন্দিরের গর্ভগৃহে দেবী দুর্গার একটি ছোট্ট কিন্তু অত্যন্ত তেজস্বী মূর্তি রয়েছে। লোকবিশ্বাস ও পৌরাণিক কাহিনী অনুসারে এই মূর্তিটি কোনো মানুষের তৈরি নয়, এটি এখানে স্বয়ং প্রকট বা আবির্ভাব হয়েছিল। কাশীর রক্ষাকর্ত্রী দেবী হিসাবে তাকে অত্যন্ত তো ফাইনালি জাগ্রত বলে মনে দুর্গা করা মায়ের হয়। মন্দিরে পুজো দিয়ে বেরোলাম। মন্দিরের ভিতরে কিন্তু আপনারা ব্যাগ এবং ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু নিয়ে ঢুকতে পারবেন। ভেতরে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, তো সেই জন্য ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, কিন্তু আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। এই ছবিটা যখন আপনারা ঢুকবেন সেখান থেকে তুলতে পারেন, কিন্তু ভিতরে দুটো মন্দির আছে, একটা কালী মায়ের মন্দির প্রথমে, তারপরে দুর্গা মায়ের মন্দির। এই দুটো মন্দিরের সামনেই কিন্তু আপনারা কোনো ছবি তুলতে পারবে না। জনশ্রুতি ও ইতিহাস অনুযায়ী যেখানে এই মন্দিরটি দাঁড়িয়ে আছে ঠিক এই স্থানেই ১৬শ শতাব্দীতে মহান কবি ও সাধক গোস্বামী তুলসীদাস বসে অবধি ভাষায় তার কালজয়ী মহাকাব্য রামচরিতমানস রচনা করেছিলেন। তার এই অমর সৃষ্টিকে স্মরণীয় করে রাখতে এবং সম্মান জানাতে ১৯৪৬ সালে কলকাতার বিখ্যাত ব্যবসায়ী পরিবার বিড়লা গ্রুপ, বিশেষ করে রতনলাল পোদ্দার এই মন্দিরটি নির্মাণ করেন এবং ১৯৬৪ সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের মূল গর্ভগৃহে অত্যন্ত সুন্দর ও মন কাড়া শ্রীরাম, সীতামাতা, লক্ষ্মণ এবং হনুমানজির মার্বেলের মূর্তি রয়েছে। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত, স্নিগ্ধ এবং উপরে আপনারা ১০ টাকা করে টিকিট কেটে কিন্তু রামলীলা সেটাও দেখতে পারেন। একটা রুমের মধ্যে ব্যবস্থা করা আছে, ১০ টাকা করে টিকিট, সেটা কেটে কিন্তু আপনারা এই রামলীলার শোটা দেখতে পারেন। এরপর আমরা পৌঁছে গেলাম ত্রিদেব মন্দির দর্শন করতে। বারাণসী বা বেনারসের তুলসী মানস মন্দিরের কাছেই অবস্থিত ত্রিদেব মন্দির। ত্রিদেব মন্দির একটি অত্যন্ত সুন্দর এবং শান্ত পরিবেশের মন্দির। বেনারসের প্রাচীন মন্দিরগুলোর মতো এটি শতাব্দীর প্রাচীন না হলেও এর স্থাপত্যশৈলী, পরিচ্ছন্নতা এবং আধ্যাত্মিক পরিবেশের কারণে পর্যটক ও পুণ্যার্থীদের কাছে এটি একটি অন্যতম আকর্ষণ। নাম থেকেই বোঝা যায় এই মন্দিরটি প্রধানত ৩ দেবতাকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে ৩টি প্রধান শ্বেতপাথরের মূর্তি রয়েছে। একটি হলো হনুমানজির, শক্তির প্রতীক; একটি খাটুশ্যামজি, কলিযুগের কৃষ্ণ অবতার হিসাবে যাকে পুজো করা হয়; আর একটি হলো সালিসার হনুমানজি। এটি হনুমানজির এক বিশেষ রূপ যা সাধারণত রাজস্থানে বেশি। তুলসী মানস যে মন্দির, সেই মন্দিরটা থেকে বেরিয়েই কিন্তু এই ত্রিদেব মন্দিরটা একদম পাশাপাশি। তো এটাও দেখা কমপ্লিট। আর আমাদের যে দাদা আছেন শ্যামদা, উনি বলছিলেন যে বেশিরভাগ মন্দিরই কিন্তু আপনার ওই 12টার সময় বন্ধ হয়ে যায়। তাই বেনারসে সাইট সিনের যখনই আপনারা বেরোবেন 8টার মধ্যে বেরিয়ে পড়ার চেষ্টা করবেন। আমরা এখন খেতে এসেছি বেনারসের যে বিখ্যাত পান, সেই বেনারসের পান না খেলে কিন্তু বেনারস ভ্রমণ অসম্পূর্ণ। এই হচ্ছে রবিদাস গেট। রবিদাস গেটের ঠিক পাশেই হচ্ছে কেশব তাম্বুরা পান ভান্ডার। আচ্ছা সরি, আমি ভুল বলেছিলাম, এটা হচ্ছে কেশব তাম্বুল পান ভান্ডার। আমরা মিষ্টি পানের অর্ডার দিচ্ছি। যিনি পান বানাচ্ছেন, আমি একটা দোকানের ছবি দেখতে পাচ্ছি, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ইনি পান খাইয়েছিলেন, সেই ছবিটা এনার দোকানে টাঙানো আছে। তো এই রাজেন্দ্রবাবু, যিনি আর কি বললাম আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পান খাইয়েছিলেন, মানে গিফট করেছিলেন, তো উনি বলছেন যে প্রজাপতি শুটিংয়ের সময় কিন্তু দেব আর আমাদের মিঠুন চক্রবর্তী দুজনেই কিন্তু এসে এই দোকানেরই কিন্তু পান খেয়ে গেছেন এবং স্বাদ চেখে গেছেন। উনি সেই ছবিটাও উনি দেখাচ্ছেন। ছবিটা স্পষ্ট করে আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন দেব, মিঠুন চক্রবর্তী, এবং এইটাও এনাকেও নিশ্চয়ই চিনতে পারছেন, এনার নামটা আমি এখন ভুলে যাচ্ছি। এই সবাই এসে এখানে পান খেয়ে গেছে। এই দেখুন, উনি একটা ভিডিও দেখাচ্ছেন আমাদের। এই দেখুন, এই হচ্ছে পানের রেট।
কোন পানের কি দাম, মানে কি মূল্য, সেটা আমি এখানে দিয়ে দিলাম। 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত পান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। एकदम आराम से खाइए पूरा मुख के चलो। अंदर एकदम अंदर बस अभी एक बार छोड़ दीजिए अपने आप चल जाएगा 10 मिनट लगाइए একটা অন্যরকম স্বাদ, पान कीजिए और बोलूँगा नहीं ये बाद में खाइए দারুণ স্বাদ। আমাদের কলকাতা যেরকম আমরা বেনারসি পান যেটা খাই সেটা পুরো মিথ্যে, আসল বেনারসি পান এটাই। দারুণ, কত খাচ্ছি মুখের মধ্যে পুরো মেল্ট হয়ে যাচ্ছে। সিরিয়াসলি ধন্যবাদ জানাই, মানে এই দোকানটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। এই সত্যেন্দ্র দাই কিন্তু বললো যে এখানের ফেমাস, সব থেকে ফেমাস পান দোকান, চলুন খেয়ে আসি। আমি বললাম যে না এখন খাবো না, ঘুরে আসি। বললো তাহলে এই দোকানটা আপনি মিস করে যাবেন। আমি বললাম তাহলে চলুন। এসে যখন পরিচয় হলো এত কিছু আর কি জানতে পারলাম, অসাধারণ। এই হচ্ছে रविदास गेट। রবিদাস গেটের ঠিক উল্টো দিকেই এই পান দোকান। আপনারা কিন্তু বেনারস এলে অবশ্যই এখানকার পান কিন্তু ট্রাই করতে ভুলবেন না, অবশ্যই পান খেয়ে দেখবেন। এটা কিন্তু ছিবড়ে নয়, এখনও মুখের মধ্যে কিন্তু মিলেই চলেছে। আর সত্যি কথা বলতে এর টেস্টই আলাদা। আমার সামনেই হচ্ছে হিন্দু ইউনিভার্সিটির গেট, যেটা এই সামনে পড়বে এটাই। আর এই হচ্ছে ইউনিভার্সিটির ভেতরে হসপিটাল, बहुत बड़ा स्ट्रीट। বিশাল বড়। আমি এখন পানের নেশায়, মানে পানটা জাস্ট মুখের মধ্যে কি বলবো, কি সুন্দর ফিলিংস, বলি শুধু মুখে রেখে দিন এমনিই গলে যাবে, সত্যিই তাই। এই হচ্ছে ল স্কুল, ল। আমরা এখন দাঁড়িয়ে আছি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। তবে এটি শুধু কিন্তু একটি ইউনিভার্সিটি নয়, এটি ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধুনিক শিক্ষার একটি মিলনস্থল বলা চলে। এই বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম হলো বেনারসের এই হিন্দু ইউনিভার্সিটি। 1916 সালে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এর পিছনে মূল কারিগর ছিলেন পণ্ডিত মদন মোহন মালব্য এবং তাকে এই প্রতিষ্ঠানটি গড়তে সাহায্য করেছিলেন অ্যানি বেসান্ত এবং সুন্দরলাল। কাশীর মহারাজা প্রভু নারায়ণ সিং এই ক্যাম্পাস তৈরির জন্য তিনি কিন্তু জমি দান করেছিলেন। 1300 একর বিশাল এলাকা জুড়ে কিন্তু এই ইউনিভার্সিটিটি বিস্তৃত। উপর থেকে দেখলে এই যে হিন্দু ইউনিভার্সিটির যে নকশা, সেটা দেখলে কিন্তু আপনাদের মনে হবে যেন একটা অর্ধবৃত্তাকার, মানে চাঁদের মতো আর কি লাগবে যদি আপনারা উপর থেকে দেখেন। তবে এখন আমরা এর ভিতরে, হিন্দু ইউনিভার্সিটির ভিতরে একটি বিড়লা মন্দির আছে, আমরা সেখানেই যাচ্ছি। এবং এই ইউনিভার্সিটির ভিতরে যে এক একটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা ডিপার্টমেন্ট। আগে আপনাদের দেখালাম ল ডিপার্টমেন্ট, এই দিকে হচ্ছে কলা বিভাগ, এই দিকটা চলে গেছে, এই ইউনিটটা হচ্ছে কলা বিভাগ, আর এই দিকে সোজা চলে গেছে হচ্ছে বিজ্ঞান বিভাগ। মানে এই দিকে সোজা চলে গেলে আপনারা বিজ্ঞান বিভাগ দেখতে পাবেন। আর এখানে টেনিস কোর্ট থেকে শুরু করে খেলার মাঠ সমস্ত কিছু আছে। তবে কিছু জায়গায় প্রবেশাধিকার নিষেধ, তাই আমরা ভেতরে ঢুকতে পারছি না। আমরা এখান থেকেই এই হিন্দু ইউনিভার্সিটিটা ঘুরে দেখলাম। বিখ্যাত শিল্পপতি যুগল কিশোর বিড়লা এই মন্দিরটি নির্মাণের সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নেন এবং তার উদ্যোগেই মন্দিরটি তৈরি হয়। মন্দিরটি সম্পূর্ণ হতে প্রায় 35 বছর সময় লেগেছিল। 1966 সালে একটি জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। এই মন্দিরটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর আকাশচুম্বী চূড়া। এর উচ্চতা প্রায় 252 ফুট, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ মন্দির চূড়া হিসেবে গণ্য করা হয়। মন্দিরের নিচতলায় মূল গর্ভগৃহে একটি বিশাল এবং অত্যন্ত সুন্দর শিবলিঙ্গ রয়েছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসের ঠিক কেন্দ্রস্থলে লঙ্কা গেট দিয়ে ঢুকে সোজা গেলেই এই মন্দির দেখা যায়। এখানে আপনারা এই হাতে আঁকা ফ্রিজ ম্যাগনেটও পেয়ে যাবেন, কিন্তু দামটা একটু বেশি, 100 টাকা করে ছোটোগুলো, আর বড়গুলো 200 টাকা করে। আমরা এই বিড়লা মন্দিরের বাইরে থেকে, প্রচণ্ড গরম তো সেই জন্য একটু লস্যি নিয়ে নিলাম, দারুণ খেতে, উপরে মালাই দেওয়া। এবার কাল আরও একটি আপনাদের লস্যির দোকানের ঠিকানা দেব, সেটা জন্য অপেক্ষা করতে হবে। তবে এই লস্যিটাও কিন্তু খারাপ না, বেশ ভালো।
এরপর আমরা চললাম রামনগর ফোর্টের দিকে। বারাণসী বা বেনারসের গঙ্গা নদীর পূর্ব পারে অবস্থিত রামনগর ফোর্ট বা রামনগর দুর্গ কাশীর এক ঐতিহাসিক ও রাজকীয় নিদর্শন। বেনারসের প্রাচীন ঘাটগুলোর কোলাহল থেকে কিছুটা দূরে 1750 সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং এই দুর্গটি নির্মাণ করেন। এটি দীর্ঘকাল ধরে বেনারসের রাজপরিবারের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমরা এখন প্রবেশ করলাম এই রামনগর ফোর্টের ভিতরে। এই রামনগর ফোর্টের এই যে এলাকাটা দেখছেন, এটা কিন্তু আপনারা বিনামূল্যে টিকিট ছাড়া ঘুরতে পারবেন, যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন। কিন্তু যদি রামনগর ফোর্টের ভিতরে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে আপনাদের যেতে হয়, তাহলে জনপ্রতি 80 টাকা এবং বাচ্চাদের জন্য 20 টাকা করে টিকিট আছে। এই টিকিট কাউন্টারের পাশ দিয়েই আপনাদের এন্ট্রি হবে। এই পুরোটা হচ্ছে মিউজিয়াম, ঘুরে ঘুরে এই গেট দিয়ে আপনাদের এক্সিট হবে। তো টিকিট কাটার পরে এই হচ্ছে টিকিট, সেই টিকিট নিয়ে আমরা এখন প্রবেশ করব মিউজিয়ামের ভেতরে। তবে রামনগর ফোর্টের ভেতরে যে মিউজিয়াম, সেই মিউজিয়াম আমাদের ঘোরা কমপ্লিট। শুভ যায়নি, আমি গেলাম। ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না, তবে ভেতরে অনেক অ্যান্টিক জিনিস আছে। বহু পুরনো গাড়ি থেকে শুরু করে অস্ত্র শস্ত্র এবং পালকি, বিভিন্ন আর কি পোশাক আশাক থেকে শুরু করে যত আর কি রামনগর ফোর্ট থেকে পাওয়া গেছে, সবগুলোই এই সংগ্রহশালায় কিন্তু রাখা আছে। রামনগর ফোর্ট এলে অবশ্যই কিন্তু এই মিউজিয়ামটা ঘুরে দেখতে ভুলবেন না। এই রামনগর ফোর্টের বাইরে এখানেও কিন্তু আরও একটি জনপ্রিয় লস্যির দোকান আছে, যেটা দাদা বললেন। তো ও চলে গেছে অটোয়, আমি এখন যাচ্ছি একটু লস্যিটা টেস্ট করে দেখব। এখানের যে লস্যিটা, এর উপরে কিন্তু লস্যির উপরে রাবড়ি দেওয়া হয়, এই দেখুন উপরে কিন্তু রাবড়ি দেওয়া আছে, একদম ঠিক রাবড়ি। খাওয়া যাক। অসাধারণ মালাই প্লাস রাবড়ি, দারুণ স্বাদ, মাস্ট ট্রাই আইটেম। 60 টাকা মাত্র দাম। আর ভিড় দেখলে পাগল হয়ে যাবেন। এই দেখুন, এই হচ্ছে দোকানের ভিড়। দোকানের নাম হচ্ছে শ্রী প্রসাদ লস্যি ভান্ডার, আর জায়গাটার নাম হচ্ছে শাস্ত্রী চক। একদম পুরো হচ্ছে আপনার ওই রামগড় ফোর্ট থেকে বেরিয়েই এই মোড় মাথাতেই এই দোকান। খুব জনপ্রিয় দোকান। হ্যাঁ, রামনগর ফোর্টের কাছেই হচ্ছে এই দোকান। खूब जनप्रिय दुकान, एले अवश्य ट्राई करबेन। आपको यहाँ का लस्सी पी के कैसा लगा? बहुत बढ़िया लगा। आप क्या रोज पीते हो क्या? नहीं, कभी-कभी आते हैं, अच्छा, थैंक यू। तो ওরা বলছে যে প্রায়ই মাঝে মধ্যেই আর কি লস্যি খেতে আসে এই দোকানে। রামনগর ফোর্ট ঘুরে দেখে এবার আমরা চলেছি নোমোঘাটের দিকে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম নোমোঘাটে। এখানে ক্যামেরা নিয়ে ঢুকছিলাম, ক্যামেরা গেটে বললো যে অ্যালাউড নয়, আপনি যদি কিছু ভিডিও করতে চান ফোনে করতে পারেন। তো সেই জন্য ফোনেই করছি। পার্কিং থেকে হেঁটে কিছুটা এসেই হচ্ছে এই নোমোঘাট। তবে বেনারসের যে অন্যান্য যে ঘাটগুলোর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, সে জায়গা থেকে দাঁড়িয়ে একবিংশ শতাব্দীর একটা অন্যতম নতুন স্মার্ট ঘাট বলা চলে এই নোমোঘাটকে। এই যে তিনটে হাত, এর থেকেই কিন্তু এই ঘাটের নাম হয়েছে নোমোঘাট। আর এই হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজটা দিয়ে আমরা এসেছিলাম। উপরে হচ্ছে গাড়ি আর নিচে রেল চলে। এই ঘাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং চেনার উপায় হলো এখানে স্থাপিত বিশালাকার 3টি হাত জোড় করা বা নমস্তে মুদ্রা বিশিষ্ট মূর্তি। এগুলো ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আতিথেয়তা, অতিথি দেবো ভব এর প্রতীক। এই বিশাল ভাস্কর্যগুলো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এটি বেনারসের একটি অন্যতম প্রধান সেলফি স্পট বা ছবি তোলার জায়গায় পরিণত হয়েছে। তবে এই ঘাটটা কিন্তু বেশ বড়। এখানে এই দুপুরের সময় থেকে যদি সন্ধ্যের সময় আসেন, তাহলে আমি বলবো এখানে কিন্তু অনেকটা সময় কাটাতে পারবেন। এবং এখান থেকে কিন্তু আপনারা এই বোটে করে ঘুরতেও পারেন। এই বোটের ভাড়া দেখুন 500 টাকা আর 700 টাকা হচ্ছে এই বোটের ভাড়া। 500 টাকা হচ্ছে আপনার সকালবেলায় 8টা থেকে 11টা পর্যন্ত জনপ্রতি, আর ইভিনিংয়ে হচ্ছে 700 টাকা জনপ্রতি, সেটা 4:30 পর থেকে। আর দুপুরে 2টোর সময় সেটা হচ্ছে 500 টাকা। এই হচ্ছে বোট।
এই বোটে করে কিন্তু আপনারা এই নোমোঘাট ঘুরতে পারেন। এবং এই দিকটাতে আপনার রেস্টুরেন্টের মতো কিছু কাউন্টার, মানে খাবারের কিছু কাউন্টার করা আছে। এই ধারে বসার জায়গা আছে, এখানে বসে আপনারা নোমোঘাটের ভিউ দেখতে দেখতে কিছু খাবার আপনারা এখানে খেয়ে নিতে পারেন। এই নোমোঘাটে এলে একটু সন্ধ্যের বেলা করে আসবেন, তাহলে 1.5 থেকে 2 ঘন্টা মিনিমাম টাইম লাগবে। অনেক বড় জায়গা, ফেজ 1 ফেজ 2 করে এখনও আরও কিছু ফেজের কাজ চলছে। তো আমরা কিছুটা ঘুরেই চলে যাচ্ছি। এবার যাব হচ্ছে ওই সারনাথের দিকে। তো আমরা এখন এসে পৌঁছালাম সারনাথের চৌখণ্ডী স্তূপা দেখতে। এখানে টিকিট সিস্টেম আছে, যদি কাউন্টার থেকে টিকিট কাটেন তাহলে 25 টাকা, আর যদি অনলাইন কাটেন তাহলে হচ্ছে 20 টাকা করে। বেনারস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সারনাথে অবস্থিত চৌখণ্ডী স্তূপ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং ইতিহাস প্রেমীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। সারনাথে পৌঁছানোর সময় প্রথমেই এই বিশাল স্তূপটি পর্যটকদের স্বাগত জানায়। এটি ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দ্বারা জাতীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে ঘোষিত। বোধগয়ায় বুদ্ধত্ব বা জ্ঞানলাভ করার পর ভগবান বুদ্ধ যখন সারনাথে এসেছিলেন, তখন তার 5 জন পুরনো শিষ্য এই নির্দিষ্ট স্থানেই প্রথম তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। বুদ্ধদেব এবং তার সেই 5 শিষ্যের এক ঐতিহাসিক পুনর্মিলনকে স্মরণীয় করে রাখতেই পরবর্তীতে এখানে এই স্তূপটি নির্মাণ করা হয়। এখান থেকে কিছুটা দূরে মূল গন্ধ কুটিবিহার বা মৃগদাবে গিয়ে বুদ্ধদেব তার প্রথম উপদেশ বা ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। স্তূপের মূল বা নিচের টেরাকোটা ও ইটের তৈরি বিশাল কাঠামোটি খ্রিস্টীয় 4th থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যে, অর্থাৎ গুপ্ত রাজবংশের সময়ে তৈরি হয়েছিল। এটি একটি 4 কোণা বা চৌকো বেদির উপর ধাপে ধাপে উপরে উঠেছে, যার থেকে সম্ভবত এর নাম হয়েছে চৌখণ্ডী। স্তূপের একদম চূড়োয় যে অষ্টভুজাকৃতির মোগল মিনার বা বুর্জটি দেখা যায়, সেটি অনেক পরে যোগ করা হয়েছিল 1588 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবরের আমলে। তার পিতা হুমায়ুনের সারনাথ সফরকে স্মরণীয় করে রাখতে রাজা তোডরমলের ছেলে গোবর্ধন এই মিনারটি তৈরি করেন। সমস্যা হয়ে গেছে যেটা, যে বাড়ি যাওয়ার টিকিটই কাটতে ভুলে গেছি। আজকে 11টার সময় তৎকাল ছাড়ার কথা ছিল, ভেবেছিলাম যে উপাসনা করে ফিরবো, কিন্তু বাড়ি যাওয়ার টিকিট কাটতেই ভুলে গেছি। এখন বাজে 1টা। সমস্ত জায়গায় খবর নিলাম যে ট্রেনের টিকিট এখন আর পাওয়া যাবে না। আমাদের যে টিকিট কাটে আর কি, সেও বললো যে না এখন হবে না। তো এখন কি অপশান পাওয়া যায় সেটা দেখি, কারণ বাড়ি কালকে ফিরতেই হবে। বেনারস থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই যে সারনাথ স্তূপা, এর কিন্তু গুরুত্ব অপরিসীম। এখানেও ঢোকার সময় এন্ট্রি ফি আছে, অনলাইন করলে 20 টাকা, অফলাইনে 25 টাকা। তো আমরা এখন ভিতরে ঢুকেছি। এই হচ্ছে সারনাথ। সারনাথের নাম উঠলেই যে দৃশ্যটি আমাদের চোখে সবচেয়ে আগে ভেসে ওঠে তা হলো বিশাল এক পাথুরে ও ইটের তৈরি গোলাকার স্তূপ। সারনাথে মূলত 2টি প্রধান স্তূপ রয়েছে। একটি আমরা আগেই জেনেছি, চৌখণ্ডী স্তূপ, আর অন্যটি হলো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং পবিত্র বৌদ্ধ নিদর্শনের একটি, যার নাম ধামেক স্তূপ। বোধগয়া জ্ঞানলাভের পর ভগবান বুদ্ধ সারনাথের এই মৃদগাভে এসে তার প্রথম 5 জন শিষ্যকে জীবনে প্রথম উপদেশ দিয়েছিলেন, যা বৌদ্ধ ধর্মে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। মনে করা হয় ঠিক সেই স্থানে বসেই তিনি এই বাণী দিয়েছিলেন। সেখানেই এই ধামেক স্তূপটি নির্মিত হয়েছে। এই স্তূপটি সম্পূর্ণ নিরেট এবং এটি পাথর ও ইটের সমন্বয়ে তৈরি। মাটির উপর থেকে এর উচ্চতা প্রায় 43.6 মিটার বা 143 ফুট এবং এর ব্যাস প্রায় 28 মিটার। স্তূপের নিচের অংশের পাথরের গায়ে গুপ্ত যুগের অত্যন্ত সূক্ষ্ম ও নান্দনিক জ্যামিতিক নকশা, লতাপাতা, ফুল এবং মানুষের চিত্র খোদাই করা রয়েছে, যা সেই সময়ের শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন। বর্তমানের বিশাল কাঠামোটি মূলত গুপ্ত যুগে রূপ পেলেও এর মূল ভিত্তিটি তৈরি করেছিলেন খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট। তবে এখন এখানে প্রচণ্ড চড়া রোদ, আর এই সারনাথের যে স্তূপা এরিয়াটা, এটা কিন্তু প্রচুর বড়, মানে বিশাল বড়। অনেকটা ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো যেরকম এরিয়া ঘুরে ঘুরে আপনাকে দেখতে হবে, এটাও ঠিক অনেকটা সেই রকম। বেনারস এলে সারনাথ এটা কিন্তু অবশ্যই আসবেন, অনেক কিছু দেখার জিনিস আছে এই সারনাথে। তবে
এই যে বেনারসের যে আর কি চারিদিকের যে কটা প্লেস আছে আপনারা ঘুরে দেখবেন, মোটামুটি 8টার সময় বেরোবার চেষ্টা করবেন। ব্রেকফাস্ট করে 8টার সময় বেরোলে আপনার মোটামুটি সব কটা সাইট ঘুরে দেখতে ওই আপনি আবার হোটেল পৌঁছে আসবেন 4টে 4:30-এর মধ্যে কিন্তু আপনারা হোটেল ঢুকে যাবেন। আর যদি আরও একটু টাইম হয়, খুব জোর হলে 5টা, এর বেশি হবার কথা নয়। তো এই ছিল আজকে আমাদের বেনারসের আশেপাশের যে কটি জায়গা, দর্শনীয় স্থানগুলো, সেইগুলো আমরা ঘুরে দেখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে। আর হ্যাঁ, শেষমেশ ট্রেনের টিকিট পেলাম না, তবে ট্রেনের টিকিট না পেলে বেনারস থেকে কলকাতা কিভাবে যাবেন সেই নিয়ে ফিরছি এর পরের ভিডিওতে।